সুন্দর শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের আমরা হচ্ছে যে আগে আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস অথবা 4 আমরা বেশ কিছু আলোচনা করেছি। আমরা মাঝের মধ্যে আছে আর কি তৃতীয় পর্যায়ে আজকে পাঠ শিরোনাম আছে তৃতীয় পর্যায়ের মৌলের সময়ের সাথে তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কোনের তুলনায় আচ্ছা বেশি কেন, কোনের তুলনায় কম কেন, তুলনায় কম কেন, কোনের তুলনায় কম কেন ব্যাখ্যা করো, কম কেন ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন বোরানকে 50 সালে সর্বকাত্র মৌল বলা হয় কেন, মৌল বলা হয় কেন ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, রাসায়নিক বন্ধনের শ্রেণী বিভাগ আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা এর আগে বেশ কিছু শিখছি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখাচ্ছি যেটা তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল কি কি? তৃতীয় পর্যায়ের মৌল আছে যে আমাদের কি আছে যে তৃতীয় পর্যায়ের মৌল আছে যে আমাদের তৃতীয় পর্যায়ের হাইড্রোজেন আমাদের কি আছে, প্রথম পর্যায়ে আছে হাইড্রোজেন হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম বেরিলিয়াম, তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম। তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল আছে আমাদের কি আছে পর্যায়ের মৌল আছে যে সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর এই আমাদের কি আছে 8টি মৌল। 1 2 3 4 5 6 7 11 12 13 14 15 16 17 18 এই যে আমাদের তাহলে প্রশ্ন আছে তৃতীয় পর্যায়ের মৌলের সময়ের সাথে অক্সিজেনের বিক্রিয়া লিখতে হবে এবং উৎপন্ন অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। তৃতীয় পর্যায়ের মৌলের সাথে যদি আমাদের অক্সিজেনের বিক্রিয়া করানো হয় তাহলে কী কী বানায় আমাদের কাছে অক্সিজেন বিক্রিয়া করে আমাদের বানায় আছে সোডিয়াম অক্সাইড, তারপরে আছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাইক্লোরোহেক্সাইড আছে এই কথা। তাহলে এখন বলেছে তৃতীয় পর্যায়ের মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়া এবং উৎপন্ন অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। তৃতীয় পর্যায়ের মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়া এবং উৎপন্ন অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। তৃতীয় পর্যায়ের মৌল আছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর এদের অক্সাইড আছে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাইক্লোরোহেক্সাইড আছে যে ডাইক্লোরোহেক্সাইড আর আর্গন যেহেতু নিষ্ক্রিয় মৌল সেজন্য বিক্রিয়া করে। তাহলে আমাদের কি আছে যে বলেছে প্রকৃতি, প্রকৃতি বলতে কি আছে অ্যাসিডত্ব না ক্ষার না নিরপেক্ষ উভধর্মী। তাহলে প্রথমে আমরা দেখি সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড খাদ্যধর্মী। সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড খাদ্যধর্মী, যে সমস্ত অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে খাদ তৈরি করে তাদেরকে বলা হয় খাদ্যধর্মী অক্সাইড। যে সমস্ত অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারধর্মী অক্সাইড। সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে ক্ষারধর্মী অক্সাইড বলা হয়। তাহলে এই দুটো আছে ক্ষারধর্মী অক্সাইড, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইড আছে ক্ষারধর্মী অক্সাইড, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে আছে যে ক্ষার উৎপন্ন করে। এই জন্য আছে যে পানির সাথে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে আমাদের বেশি উৎপন্ন ক্ষার হবে সোডিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কারণ এরা অ্যাসিড ক্ষার উপায়, যে সমস্ত অক্সাইড অ্যাসিড ক্ষার উপায়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে তাদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড ক্ষার উপায়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এই জন্য এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। এটা আছে উভধর্মী অক্সাইড। উভধর্মী, উভধর্মী মানে যারা অ্যাসিড এবং ক্ষার উপায়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর পানি, আবার এটা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ডাইঅক্সাইড তাহলে আছে যে সোডিয়াম অ্যালুমিনেট এবং আছে যে পানি, সোডিয়াম অ্যালুমিনেট একটা লবণ আর পানি। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে আমাদের সালফার ডাইঅক্সাইড, ফসফার ডাইঅক্সাইড, ফসফার পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ডাইক্লোরোহেক্সাইড এরা আছে যে অ্যাসিড ধর্মী অক্সাইড। এরা আছে যে সমস্ত অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে বলা হয় অ্যাসিড ধর্মী অক্সাইড। আমাদের কি আছে যে সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাইক্লোরোহেক্সাইড, ফসফার ট্রাইঅক্সাইড ইত্যাদি পানির সাথে বিক্রিয়া করে এরা অ্যাসিড উৎপন্ন করে। এক নম্বর হচ্ছে সিলিক অ্যাসিড।
তারপরে আছে ফসফরিক অ্যাসিড, তারপর আছে যে আমাদের ফসফরাস অ্যাসিড, তারপর আছে ফসফরিক আছে যে ক্লোরিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড উৎপন্ন। এই সমস্ত অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এদেরকে অ্যাসিড ধর্মী অক্সাইড বলা হয়। তাহলে আমাদের কি আছে, এখন বলা হচ্ছে যে এই অক্সাইডের প্রকৃতিটা আমাদের কি আছে, ক্ষারীয় প্রকৃতি দেখলাম, উপধর্মী দেখলাম, অ্যাসিড ধর্মী দেখলাম, কিন্তু আমাদের যে সোডিয়াম অক্সাইড সবচেয়ে তীব্র ক্ষার, ম্যাগনেসিয়াম অক্সাইড অপেক্ষাকৃত দুর্বল, অ্যালুমিনিয়াম অক্সাইড উপধর্মী অক্সাইড এরা অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ করে। সিলিকন ডাইঅক্সাইড অপেক্ষাকৃত দুর্বল, সিলিকন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকেট অ্যাসিড, ফসফরিক অক্সাইড অপেক্ষাকৃত দুর্বল অ্যাসিড, ফসফরাস অ্যাসিডও দুর্বল, সালফুরিক অ্যাসিড কিন্তু তীব্র অ্যাসিড। আমাদের বাম থেকে যত ডান দিকে যায় সে সমস্ত অধাতুর অক্সাইডগুলো বেশি তীব্র হবে। বাম দিকের ধাতুগুলোর অক্সাইড তীব্র ক্ষার, ডান দিকের অধাতুর অক্সাইডগুলো তীব্র অ্যাসিড। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা অবজেক্ট দিতে পারে যে বাম পর্যায়ের কোনো পর্যায়ের বাম দিকের ধাতুর অক্সাইডগুলোর প্রকৃতি আছে তীব্র না মৃদু না আছে যে তীব্র না মৃদু, এটা দিতে পারে। তাহলে আমাদের বাম পাশে ধাতুর অক্সাইডগুলো যত বামে থাকবে সবচেয়ে বামেরটা আছে বেশি তীব্র, যত ডান দিকে যাবে অ্যাসিড ধর্ম হ্রাস পাবে, ডান দিকে গেলে অ্যাসিড ধর্ম বেড়ে যাবে। এটা আমাদের কিন্তু খালি প্রথম পর্যায়ের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ক্ষার ধর্ম হ্রাস পায়, ডান দিকে অ্যাসিড ধর্ম বেড়ে যায়। আমাদের তৃতীয় পর্যায়ের মৌল আছে লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে আমাদের সোডিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড আছে ক্ষারধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড উপধর্মী অক্সাইড, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অধাতুর অক্সাইড আছে অ্যাসিড ধর্মী। আমাদের কিন্তু এটা হয়ে গেল প্রথম মৌল হয়ে গেল। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় বেশি কেন ব্যাখ্যা করবে। দ্বিতীয় প্রশ্ন আমাদের আছে যে ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় বেশি কেন ব্যাখ্যা করবে। দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি কেন, অথবা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় কম কেন। আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞা জানি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা আছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে অসীম দূরত্ব হতে ইলেকট্রন আনায়ন করিয়া ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা কোনো পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান কিন্তু বেড়ে যায়। তাহলে আমাদের কি আছে যে সবচেয়ে দ্বিতীয় পর্যায়ে সর্বডানের মৌল আছে ফ্লোরিন, তৃতীয় পর্যায়ে সর্বডানের মৌল আছে ক্লোরিন। এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তৃতীয় আমাদের যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় তাহলে কি আছে যে আমাদের দেখা যাবে ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার অপেক্ষাকৃত বড়। ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে 1s2 2s2 2p5। তাহলে আমাদের প্রথম পর্যায়ে 2 ইলেকট্রন, দ্বিতীয় পর্যায়ে 7টা ইলেকট্রন থাকে। ক্লোরিনের ক্ষেত্রে আমাদের কি আছে 1s2 2s2 2p6 3s2 3p5। আমাদের কি আছে প্রথম পর্যায়ে 2 ইলেকট্রন, দ্বিতীয় পর্যায়ে আমাদের 7টা ইলেকট্রন, আর আছে যে আমাদের 8টা ইলেকট্রন, তৃতীয় পর্যায়ে 7টা ইলেকট্রন, তৃতীয় আছে যে আমাদের তৃতীয় শক্তি 7টা ইলেকট্রন। তাহলে আমাদের কি আছে ফ্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে সেখানে ইলেকট্রন ঘনত্ব অপেক্ষাকৃত বেশি, আর এর তৃতীয় নম্বর শক্তি স্তর বড়, সেখানে ইলেকট্রন 7টা, সেখানে ইলেকট্রন ঘনত্ব অপেক্ষাকৃত কম। তো যখন কোনো ইলেকট্রন আসতে যাবে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন এর বাধা অতিক্রম করে আসতে হবে। তাহলে নিউক্লিয়াস যখন ইলেকট্রন আকর্ষণ করবে সর্বশেষ ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনের বিকর্ষণটা বেশি হবে। বিকর্ষণ বেশি হওয়ার কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কমে যাবে। আর ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্থানে ইলেকট্রন ঘনত্ব কম থাকার কারণে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কি আছে সর্বশক্তি স্তরে ইলেকট্রন দ্বারা কম বাধাগ্রস্ত হবে, সেই জন্য ইলেকট্রন আসক্তির মান বাড়বে। আমাদের তালিকা আছে, এই জন্য বলা যায় যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম, যদিও আমাদের ফ্লোরিনের সর্বশেষ শক্তি ইলেকট্রন ঘনত্ব বেশি, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন ঘনত্ব কম। সেই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অপেক্ষাকৃত কম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অপেক্ষাকৃত বেশি। আকার ফ্লোরিনের ছোট থাকা সত্ত্বেও আমাদের ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অপেক্ষাকৃত বেশি হয়। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। তাহলে আমাদের অবজেক্টিভ দিতে পারে যে কোনটার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি,
আমাদের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর আছে ক্লোরিন, তারপর অন্যান্য মৌল। আচ্ছা, তাহলে এখন তৃতীয় প্রশ্ন, ক্লোরিনকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। এখানে আরেকটি প্রশ্ন, তৃতীয় পর্যায়ে ক্লোরিনকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক, এই প্রশ্নের সাথে খানিকটা কিন্তু মিল আছে। আমাদের কিন্তু কোনো পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ক্লোরিনকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। কেন? তাহলে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে তড়িৎ-ঋণাত্মকতার কোনো মান নাই, সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। তাহলে তড়িৎ-ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জগৎকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতার নাম আছে তড়িৎ-ঋণাত্মকতা। তাহলে আমাদের কি আছে যে আমরা যদি কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে তড়িৎ-ঋণাত্মকতার মান বেড়ে যায়, কারণ আকার ছোট হয়ে যায়, সেই জন্য সর্বশক্তি স্তরের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হয়। তাহলে আমাদের কি আছে, দ্বিতীয় পর্যায়ে সর্বডানের মৌল আছে আমাদের ফ্লোরিন। তাহলে পর্যায়ভিত্তিক কারণে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। আবার কোনো শ্রেণীর উপর থেকে যদি নিচের দিকে নামানো যায় তাহলে আমাদের কাছে তড়িৎ-ঋণাত্মকতার মান ক্রমান্বয়ে হচ্ছে যে হ্রাস পায়। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা, এটা আছে যে আমাদের কি আছে যে 17 নম্বর গ্রুপ। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে ডানের মৌল আছে ফ্লোরিন। তাহলে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে আকার ছোট ফ্লোরিন। তাহলে আকার ছোট হওয়ার কারণে তড়িৎ-ঋণাত্মকতার মান বাড়বে। আবার 17 নম্বর পর্যায়ে আমাদের কি আছে যে সবচেয়ে ক্লোরিন, বোরনি আর এটা আমাদের কিন্তু শ্রেণীভিত্তিক কারণে ফ্লোরিনের আকার সবচেয়ে পর্যায় সারণীর সবচেয়ে উপরে। তাহলে আকারও ছোট, উপর থেকে যত নিচে আকার বাড়িয়ে যেতে থাকবে। এই জন্য পর্যায়ভিত্তিক কারণে আমাদের কি আছে যে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। এই জন্য ফ্লোরিনকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। এই আলোকে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, ফ্লোরিন আছে যে আমাদের কি আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম আছে যে সোডিয়াম, তারপর আছে যে পটাশিয়াম আছে রুবিডিয়াম, সিজিয়াম, সিজিয়াম 55, তারপর আছে 27 ফ্রান্সিয়ামকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। এটাও কিন্তু একইভাবে উত্তর করতে হবে। কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে আকার সবচেয়ে বেড়ে যায়, আর সেই জন্য কি আছে যে আকার বেড়ে যাওয়ার কারণে সবচেয়ে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। 1 নম্বর শ্রেণীর সবচেয়ে আমাদের নিচের মৌল আছে ফ্রান্সিয়াম, এর আকার সবচেয়ে বড়, যার কারণে সংখ্যা আছে 87। এই জন্য পর্যায় শ্রেণীভিত্তিক কারণে ফ্রান্সিয়ামের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। আবার কোনো পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে তড়িৎ-ঋণাত্মকতা আমাদের কি আছে কমে যায়, যেহেতু সপ্তম পর্যায়ে সবচেয়ে আমাদের প্রথম পর্যায়ে আছে হাইড্রোজেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তম পর্যায়ে সবচেয়ে প্রথম মৌল আছে ফ্রান্সিয়াম। তাহলে ফ্রান্সিয়ামে যেহেতু আমাদের প্রথম আছে সেই জন্য ঋণাত্মক করতে, তাহলে শ্রেণীভিত্তিক কারণে আর পর্যায়ভিত্তিক কারণে ফ্রান্সিয়ামকে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। আর ফ্লোরিনকে আমাদের কি আছে শ্রেণীভিত্তিক বা পর্যায়ভিত্তিক কারণে ফ্লোরিনকে সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। এখানে কিন্তু আমাদের অবজেক্টিভ দিতে পারে যে পর্যায় সারণীর সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল কোনটা, ফ্লোরিন, আর ফ্রান্সিয়াম সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল। দুটো কারণ আমাদের উল্লেখ করতে হবে, একটা শ্রেণীভিত্তিক কারণ আর একটা হচ্ছে পর্যায়ভিত্তিক কারণ। আচ্ছা, আমরা এই প্রশ্ন তিনটা হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কি? 4 নম্বর প্রশ্ন আমাদের কিন্তু এটা রাসায়নিক বন্ধন। আমরা একটা পার্ট বা একটা অংশ কিন্তু প্রায় শেষ, প্রাথমিক আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম বলির মধ্যে আমরা এখন চলে যাচ্ছি রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? রাসায়নিক বন্ধন কি? বন্ধন কি? রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? বন্ধন কেন গঠিত হয়? রাসায়নিক বন্ধন কত প্রকার গঠিত হয় এবং কত প্রকার ও কি? কত প্রকার ও কি? কত প্রকার ও রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি? প্রশ্নটা হচ্ছে যে আমাদের 5 নম্বর প্রশ্ন, কি? রাসায়নিক বন্ধন যে শক্তির দ্বারা প্রত্যেকটি মৌল
বা একটি সমধর্মী বা বিপরীতধর্মী প্রত্যেকটি যে শক্তির দ্বারা কোনো মৌল বা যৌগের অনুষ্ঠিত পরমাণু সমূহ পরস্পরের সাথে সঙ্গবদ্ধ অবস্থায় বিরাজ করে সেই শক্তিকে বলা আছে রাসায়নিক বন্ধন। যে শক্তির দ্বারা কোনো মৌল বা যৌগের অনুষ্ঠিত পরমাণু সমূহ পরস্পরের সাথে সঙ্গবদ্ধ অবস্থায় বিরাজ করে তাকে বলা আছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? প্রত্যেক মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়, এই জন্য এরা ইলেকট্রন দান করে, গ্রহণ করে, শেয়ার করে, আর এদের মধ্যে কি আছে এক ধরনের শক্তি সঞ্চালিত হয়। এই শক্তির দ্বারা এরা পরস্পরের সাথে আবার করে মৌল অণু বা যৌগ অণু গঠন করতে পারে। মৌল অণু বা যৌগ অণু। হ্যালো সুজিত, আমি কলেজ আছি, তাই কলেজ থেকে আচ্ছা, তাহলে আছে যে এই জন্য আছে যে এরা মৌল অণু বা যৌগ অণু করতে পারে। আমাদের সেই জন্য প্রত্যেক মৌল বা আমাদেরকে একই ধর্ম বা ভিন্ন ধর্মের মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে মৌল অণু বা যৌগ অণু করতে পারে। রাসায়নিক বন্ধন মূলত আমরা 5 প্রকার। এটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, আয়নিক সমযোজী, সন্নিবেশ বন্ধন, ঘাতক বন্ধন, হাইড্রোজেন সন্নিবেশ বন্ধন, ঘাতক বন্ধন আর হাইড্রোজেন। এই রাসায়নিক বন্ধনকে আমরা 5 ভাগে ভাগ করা হয়েছে। আর সমযোজী বন্ধনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এটা সিগমা বন্ধন আর পাই বন্ধন। পাই বন্ধন। আমাদের রাসায়নিক বন্ধন তারই কয় প্রকার? মূলত 5 প্রকার। আর সমযোজী বন্ধনকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা সিগমা বন্ধন আর পাই বন্ধন। রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? প্রত্যেক বন্ধু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য ইলেকট্রন দান করে, গ্রহণ করে, শেয়ার করে, ফলে এদের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চালিত হয়। আর এই শক্তির দ্বারা মৌল বা যৌগ অণুসমূহ পরস্পরের সাথে সঙ্গবদ্ধ হয়ে মৌল অণু বা যৌগ অণু গঠন করতে পারে। এই কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয়। রাসায়নিক বন্ধন আমাদের কিন্তু মৌলর মধ্যে গঠিত হতে পারে। সেটা আছে যেমন মৌল অণু মানে কি? হাইড্রোজেনের মধ্যে যখন গঠিত হবে তখন 2 মৌল একসাথে যুক্ত আছে, এটা আছে যে আমাদের এটা আছে মৌল অণু গঠন করে। আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি হলো, আমাদের কাছে যে হাইড্রোজেন 2 পরমাণু সমধর্মী, সেটা এদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়াল শক্তি সৃষ্টি হয়, কারণ সোডিয়াম আর ক্লোরিন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে যে বিদ্যুৎ শক্তি হওয়ার কারণে এটা আছে আয়নিক বন্ধন করতে হয়। তাহলে আমাদের মধ্যে আছে যে আমাদের রাসায়নিক বন্ধন 5 প্রকার। তার আমরা এটা আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।